Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important passage, affectionate, lively, and always smiling Sheikh Kamal of HSC English First Paper textbook. According to the old edition of the text, it was in Unit 5, Lesson 2. But according to the new edition of the text, it is in Unit 7, Lesson 2. However, আমরা গত টিউটোরিয়ালে এই লেসন 2 এর উপরে বেশ কিছুটা প্যাসেজ পড়েছিলাম, অর্থাৎ এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শুরু করব এখান থেকে। তাহলে শুরু করা যাক। কামাল, I found out in the next few years, made friends instinctively. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে instinctively। এটা হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সহজাতভাবে। তার মানে এই instinctively অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি innately, naturally, inherently, spontaneously, impulsively ইত্যাদি। আর যদি এটার অ্যান্টোনিম আমরা বলতে চাই তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ডেলিবারেটলি অথবা পারপাসলি, ইন্টেনশনালি, থটফুলি ইত্যাদি। তাহলে দেখো বন্ধুরা, সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায়। এখানে লক্ষ্য করো, কামাল হচ্ছে সাবজেক্ট আর এইখানে কিন্তু মেইড হলো ভার্ব, তারপরে অবজেক্ট থেকে বাকিটা আছে। আর মাঝখানে যেটা এসেছে এটা অতিরিক্ত একটি ক্লোজ। এই ক্লোজটিকে সেন্টেন্সের শুরুতে বা শেষে অন্য কোথাও সরিয়ে নিলে সেন্টেন্সটিকে সহজেই অর্থ করা যাবে। তাহলে আমরা দেখি, আগে এটুকুর অর্থ করে নেই। I found out in the next few years, আমি পরবর্তী কয়েক বছরে লক্ষ্য করলাম অথবা আবিষ্কার করলাম। কি আবিষ্কার করলাম? কামাল মেড ফ্রেন্ডস ইনস্টিংটিভলি। কামাল বন্ধু তৈরি করে সহজাতভাবে। তার মানে আমরা পুরো সেন্টেন্সটির অর্থ বলবো ঠিক এইভাবে, আমি পরের কয়েক বছরে জানতে পারলাম কামাল সহজাতভাবে বন্ধুত্ব করতেন। But it was also clear he cultivated friends. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে কাল্টিভেট। কাল্টিভেট হলো ভার্ব, এর মানে হচ্ছে চাষাবাদ করা বা চাষবাস করা। কিন্তু এখানে কাল্টিভেট মানে হচ্ছে খাতির করা বা বন্ধুত্বের কদর করা অর্থে। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে? বাট ইট ওয়াজ অলসো ক্লিয়ার, কিন্তু এটাও একদম সুস্পষ্ট ছিল। কি সুস্পষ্ট ছিল? এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে, that he cultivated friends, তিনি বন্ধুদের কদর করতেন। তার মানে সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম, কিন্তু এটাও সুস্পষ্ট যে তিনি বন্ধুদের কদর করতেন। And so whenever he met, he would seem to go out of his way to greet you before you could greet him. অর্থটা কেমন আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। And so whenever he met, এবং তাই যখনই তিনি সাক্ষাৎ করতেন, he would seem to go out of his way, তাকে মনে হতো তার নিজের পথেই তিনি চলছেন। To greet you before you could greet him, তুমি তাকে অভ্যর্থনা জানানোর পূর্বেই তিনি তোমাকে প্রথম অভ্যর্থনা জানাতো। এখন পুরো সেন্টেন্সটির অর্থ তাহলে কেমন দাঁড়াচ্ছে? আর তাই যখনই তার সাথে দেখা হতো, তাকে অভিবাদন জানানোর আগে তিনি তাকে অভিবাদন জানিয়ে দিতেন। He had a trademark smile, warm and welcoming. এখানে নতুন একটি শব্দ রয়েছে, ট্রেডমার্ক, মার্কা মারা অথবা অনন্য বৈশিষ্ট্যে ভাস্বর। তাহলে he had a trademark smile, তার একটি অনন্য বৈশিষ্ট্যের হাসি ছিল। ওয়ার্ম and welcoming, যেটা ছিল উষ্ণ এবং আন্তরিকতায় পরিপূর্ণ। Soon I found out that whenever we were in groups, whether in the arts building or outside, he would become the life of any group, the center of attention, inevitably and naturally. এখানে নতুন একটি শব্দ হচ্ছে inevitably. Evitably হচ্ছে অ্যাডভার্ব, inevitably অ্যাডভার্ব। Evitably হচ্ছে বর্জন করার মতো এমন ভাবে, আর inevitably হচ্ছে বর্জন করার মতো নয় এমন ভাবে। তার মানে সহজ বাংলাটা হচ্ছে অনিবার্যভাবে। তাহলে ইনএভিটেবলি অর্থাৎ অনিবার্যভাবে, এই অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি নেসেসারিলি, আনঅ্যাভয়েডেবলি, আনডিনায়াবলি, ইনএসকেপেবলি, সার্টেনলি ইত্যাদি। আমরা অ্যান্টোনিম হিসেবে বলতে পারি ডাউটফুলি, আনসার্টেনলি, ডাউটিংলি, সাসপিশিয়াসলি ইত্যাদি। আর এখানে দেখো আরেকটি শব্দ রয়েছে ন্যাচারালি। এটাও অ্যাডভার্ব, ন্যাচারাল অ্যাডজেক্টিভ, ন্যাচারালি অ্যাডভার্ব, অর্থাৎ স্বাভাবিকভাবেই বা প্রকৃতিগতভাবেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি সেন্টেন্সটির। সুন আই ফাউন্ড আউট, খুব দ্রুত আমি আবিষ্কার করলাম বা খুঁজে পেলাম। কি খুঁজে পেলাম? দ্যাট whenever we were in groups, যখনই আমরা কোনো দলবদ্ধভাবে বা দল দল ধরে কোথাও রয়েছি, তখন কি হতো?
whether in the arts building or outside, হোক সেটা আর্টস বিল্ডিং নয়তোবা অন্য কোথাও, he would become the life of any group, তিনি যে কোনো দলেরই প্রাণ হয়ে উঠতেন, the center of attention, মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন, inevitably and naturally, সেটা অনিবার্যভাবে এবং স্বাভাবিকভাবেই। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: শীঘ্রই আমি আবিষ্কার করলাম যে যখনই আমরা দলবদ্ধভাবে থাকতাম বা একসাথে থাকতাম, হোক কলাভবনে বা অন্য কোথাও, তিনি অনিবার্যভাবে এবং স্বাভাবিকভাবেই যে কোনো দলের প্রাণ মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন। And yet, when he talked to you, he made you feel that you were important and worth his company. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ইম্পর্ট্যান্ট। যদিও আমরা শব্দটির অর্থ জানি, এটা হলো অ্যাডজেক্টিভ। ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো ডিসিসিভ, মিনিংফুল, নেসেসারি, সিগনিফিক্যান্ট, ভাইটাল, এসেনশিয়াল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি বলবো? অগুরুত্বপূর্ণ, এরকম কোনো কিছু হবে। তার মানে আমরা ইংরেজিতে বলবো ইনএসেনশিয়াল, ইনসিগনিফিক্যান্ট, ট্রিভিয়াল, ইউজলেস, হার্মফুল, আনইম্পর্ট্যান্ট ইত্যাদি। তাহলে অর্থটা কি সেন্টেন্সের? এত কিছুর পরও যখন কারো সাথে কথা বলতেন তখন তার মনে হতো যে সে গুরুত্বপূর্ণ এবং তার সহচর হওয়ার যোগ্য। In the late February 1969, Bangabandhu was released from jail, and a month later, Ayub Khan was replaced by Yahya Khan, another dictator, but one who was seemingly planning to lay the path down for democracy. এখানে নতুন একটি শব্দ রয়েছে, সিমিংলি। সিমিংলি হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে দৃশ্যত বা আপাত দৃষ্টিতে। তার মানে এই সিমিংলি অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাপারেন্টলি, এভিডেন্টলি, সাপোজডলি, আউটওয়ার্ডলি, অস্টেন্সিবলি, সুপারফিশিয়ালি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে? অ্যাকচুয়ালি, ইম্প্রবাবলি, আনলাইকলি, ডিউবিয়াসলি, রিয়েলি, ট্রুলি ইত্যাদি। সেক্ষেত্রে বন্ধুরা, যেহেতু অনেক বড় সেন্টেন্স, প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ইন দ্য লেট ফেব্রুয়ারি 1969, 1969 সালের ফেব্রুয়ারির শেষের দিকে, বঙ্গবন্ধু ওয়াজ রিলিজড ফ্রম জেল, বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পেলেন। অ্যান্ড এ মান্থ লেটার আইয়ুব খান ওয়াজ রিপ্লেসড বাই ইয়াহিয়া খান, এবং এক মাস পরে আইয়ুব খানের পরিবর্তে ইয়াহিয়া খান ক্ষমতায় আসলেন, অর্থাৎ তার স্থলাভিষিক্ত হলেন। another dictator, যিনি ছিলেন আরেকজন স্বৈরশাসক, but one who was seemingly planning to lay the path down for democracy, কিন্তু যাকে বাহ্যত দেখাতো যে তিনি গণতন্ত্রের জন্য পথ তৈরির পরিকল্পনা করছিলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: 1969 সালের ফেব্রুয়ারির শেষের দিকে বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পান এবং এক মাস পরে আইয়ুব খানের স্থলাভিষিক্ত হন আরেক স্বৈরশাসক ইয়াহিয়া খান, যিনি আপাত দৃষ্টিতে গণতন্ত্রের জন্য পথ তৈরি করার পরিকল্পনা করছিলেন। This Khan pledged to hold genuine elections to the national as well as the provincial assemblies on the basis of universal suffrage. Election favor grieved the country. এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। ইউনিভার্সাল মানে সার্বজনীন বা বিশ্বজনীন, এটা আমরা জানি, এটা অ্যাডজেক্টিভ। আর সাফ্রেজ হচ্ছে ভোটাধিকার, এটা নাউন। আর এখানে একটি শব্দ রয়েছে গ্রিপ। গ্রিপ হচ্ছে নাউন এবং ভার্ব দুটি। গ্রিপ হচ্ছে মুষ্টি, আর যখন এটা ভার্ব হয় তখন হয় হচ্ছে মুষ্টিবদ্ধ করা অথবা আঁকড়ে ধরা। আর এখানে যে শব্দটি রয়েছে প্লেস, এই প্লেস হচ্ছে অঙ্গীকার করা। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দিস খান প্লেস টু হোল্ড জেনুইন ইলেকশনস, এই খান একটা সত্যিকারের ইলেকশন দেওয়ার কথা অঙ্গীকার করলেন। টু দ্য ন্যাশনাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন দেওয়ার অঙ্গীকার করলেন। অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল সাফরেজ, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এই ইলেকশন দেওয়ার পরিকল্পনা করলেন। ইলেকশন ফেভার গ্রিফট দ্য কান্ট্রি, নির্বাচনী জ্বর সারা দেশকে আক্রান্ত করলো। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: ইয়াহিয়া খান সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের প্রকৃত নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছিলেন। সারা দেশ নির্বাচন জ্বরে আক্রান্ত হয়ে পড়ল। আমরা একটু সামনে এগিয়ে যাই বন্ধুরা। One day, Kamal invited me and a few of our friends
to accompany him to Sabar, where Bangabandhu was scheduled to speak in a couple of public meetings. আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। One day, একদিন, কামাল invited me and a few of our friends. কামাল আমাকে এবং আমার কয়েক বন্ধুকে দাওয়াত করলেন। কি জন্য দাওয়াত করলেন? To accompany him to Sabar. Accompany হচ্ছে কারো সঙ্গে যাওয়া বা সাথে যাওয়া। তার সাথে সাভার যাওয়ার জন্য আমাদের কয়েকজনকে দাওয়াত করলেন। Where বঙ্গবন্ধু was scheduled to speak in a couple of public meetings. যেখানে বঙ্গবন্ধুর বেশ কয়েকটি জনসভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। একদিন কামাল আমাকে এবং আমাদের কয়েকজন বন্ধুকে তার সাথে সাভারে যাওয়ার আমন্ত্রণ জানালেন, যেখানে বঙ্গবন্ধুর কয়েকটি জনসভায় বক্তৃতা করার কথা ছিল। উই অ্যাগ্রিড রেডিলি। আমরাও তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, অর্থাৎ অনায়াসে রাজি হয়ে গেলাম। Once again, he regaled us on the way and back with his lively presence, chatting, joking and singing. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে রিগেল। রিগেল হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এটা ভার্ব হয়। এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রিগেল যখন অ্যাডজেক্টিভ তখন এর মানে হচ্ছে রাজকীয় অথবা খুব গুরুত্বপূর্ণ অথবা প্রাণবন্ত এরকম কোনো কিছু। তবে এখানে ভার্ব হিসেবে যেহেতু ব্যবহার করা হয়েছে, সুতরাং এটার মানে হচ্ছে মাতিয়ে রাখা অথবা আনন্দপূর্ণ করে রাখা। দেখি সেন্টেন্সটির অর্থ কেমন। Once again, এবং আরেকবার, he regaled us on the way and back. আমাদের যাওয়ার পথে এবং ফেরত আসার পথে তিনি আমাদেরকে মাতিয়ে রাখলেন। With his lively presence, তার প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে। চ্যাটিং, গল্প বা খোশ গল্প করার মাধ্যমে। জোকিং, গল্প বলার মাধ্যমে। অ্যান্ড সিঙ্গিং, গান গাওয়ার মাধ্যমে। মানে তিনি আমাদেরকে গল্প বলা, গান করা, আড্ডা দেয়া এবং তার প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে আমাদেরকে মাতিয়ে রাখলেন। We also had the opportunity to hear বঙ্গবন্ধু speak on this occasion. এই উপলক্ষে আমরা বঙ্গবন্ধুর বক্তব্য শোনারও সুযোগ পেয়ে গেলাম। With his golden voice, eloquence, gift for rhetoric and making complex things clear with vivid images and passionate arguments, বঙ্গবন্ধু stirred us all. এইখানে একটি নতুন শব্দ রয়েছে, এলোকোয়েন্স। এলোকোয়েন্স হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বাগ্মিতা বা বাকপটুতা। আর এলোকোয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এলোকোয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। যা হোক, এলোকোয়েন্স মানে বাগ্মিতা বা বাকপটুতা। এই নাউনটি তাহলে আমরা সিনোনিম কি বলবো? আমরা বলবো এক্সপ্রেসিভনেস, পারসুয়েসিভনেস, আর্টিকুলেসি, ফ্লুয়েন্সি, গ্লিপনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ইনআর্টিকুলেটনেস, হেজিটেশন, হেজিটেন্সি ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে রেটরিক। রেটরিক হচ্ছে বাগ্মিতা বা বাকপটুতা, যেটা ইলোকুয়েন্সের অর্থ, অর্থাৎ ইলোকুয়েন্স এবং রেটরিক একই অর্থের। আরেকটি শব্দ হচ্ছে এখানে স্টার। এই স্টার মানে হচ্ছে কাঁপিয়ে তোলা অথবা আলোড়িত করা। তাহলে দেখি সেন্টেন্সটির অর্থ কেমন। আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। With his golden voice, eloquence, gift for rhetoric, and making complex things clear with vivid images. অর্থাৎ তার সোনালী কণ্ঠ, বাগ্মিতা, বক্তব্য দেওয়ার দক্ষতা ও কৌশল, জীবন্ত ছবির মতো করে জটিল জিনিসকে সহজ করা, and passionate arguments, এবং তার সুন্দর যুক্তি তর্ক দিয়ে জিনিসগুলোকে সহজ করে তোলা। বঙ্গবন্ধু stirred us all. বঙ্গবন্ধু আমাদের সবাইকে আলোড়িত করেছিলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। তার সোনালী কণ্ঠ, বাগ্মিতা, বক্তৃতা দানের দক্ষতা ও কৌশল এবং প্রাণবন্ত চিত্র এবং আবেগপূর্ণ যুক্তি দিয়ে জটিল বিষয়গুলোকে স্পষ্ট বা সহজ করে তুলে বঙ্গবন্ধু আমাদের সবাইকে আলোড়িত করেছিলেন। It was another day with Kamal that I would treasure. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ট্রেজার। ট্রেজার নাউন এবং ভার্ব দুটি হয়, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মানে হচ্ছে সঞ্চয় করা বা জমিয়ে রাখা বা মনে রাখা। তাহলে এই ট্রেজারের সিনোনিম হিসেবে আমরা বলবো চেরিশ অথবা প্রোটেক্ট, প্রিজার, ভ্যালু, সেভ, কনজার্ভ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? কনজিউম, স্প্লার্জ, ওয়েস্ট, স্পেন্ড, এক্সপেন্ড, ইউজ ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন? ইট ওয়াজ আনাদার ডে উইথ কামাল। কামালের সাথে এটা ছিল অন্য একদিন। দ্যাট আই উড ট্রেজার, যেটা আমি নিজে সংরক্ষণ করব অর্থাৎ মনে রাখবো। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম।
এটা ছিল কামালের সাথে কাটানো আরেকটা দিন, যা আমি মহামূল্যবান হিসেবে স্মরণে রাখবো। আমরা একটু উপরে তুলে নেই বন্ধুরা। On other day that I will treasure forever was something in 1970 when the Bengalis were gearing up for the National Assembly elections. আমরা প্রথমে ভেঙে ভেঙে সেন্টেন্সটির অর্থ করার চেষ্টা করি। On the other day that I will treasure forever, আরেকটি দিনের কথা যেটা আমি চিরদিন স্মরণ রাখবো। সেই কথাটা কি? was sometime in 1970, 1970 সালের কোনো একটা সময়, when the Bengalis were gearing up for the National Assembly elections, যখন বাঙালি জাতি জাতীয় পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: অন্য একটি দিন যা আমি চিরকালের জন্য মূল্যবান হিসেবে স্মরণে রাখবো বা মনে রাখবো, তা হলো 1970 সালের কোনো এক সময় যখন বাঙালিরা জাতীয় পরিষদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। Kamal had taken me and a few other friends to his Road Nong 32 house for chatting, or what we in Bangla call Adda, when Kamal suddenly had the idea of introducing us to his father. এখানে দেখো বন্ধুরা, চ্যাট থেকে এসেছে চ্যাটিং। চ্যাট হচ্ছে খোশ গল্প করা অথবা আড্ডা দেয়া, এরকম। চ্যাট হলো ভার্ব, চ্যাটিং হচ্ছে নাউন। ভার্বের সাথে আইএনজি করে নাউন করা হয়েছে। আর এখানে একটি শব্দ রয়েছে সাডেনলি, হঠাৎ করে। এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা আমরা জানি, তবে তারপরও এটার সিনোনিম অ্যান্টোনিম গুলো শিখে নেই। সাডেনলির সিনোনিম হচ্ছে অ্যাব্রাপ্টলি, র্যাপিডলি, আনএক্সপেক্টেডলি, সুইফটলি, হেস্টিলি, হারিডলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে হচ্ছে এক্সপেক্টেডলি, প্রেডিক্টেবলি, স্লোলি, স্লাগিশলি, গ্রাজুয়ালি ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন হয়? Kamal had taken me and a few other friends to his Road Nong 32 house. কামাল আমাকে এবং আমার কয়েক বন্ধুকে তাদের 32 নম্বর বাসায় নিয়ে গেল। কিসের জন্য নিয়ে গেল? ফর চ্যাটিং, গল্প গুজব করার জন্য বা আড্ডা দেওয়ার জন্য। অর হোয়াট উই ইন বাংলা কল আড্ডা, অথবা যেটা আমরা বাংলাতে আড্ডা বলে থাকি। ওই চ্যাটিং মানে হচ্ছে বাংলায় আড্ডা। When Kamal suddenly had the idea of introducing us, যখন কামাল হঠাৎ করে আমাদেরকে পরিচয় করে দেওয়ার একটা চিন্তা করলেন। কার সাথে পরিচয় করে দেওয়া? টু হিজ ফাদার, তার বাবার সাথে, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে। তাহলে পুরো সেন্টেন্সের অর্থটি দাঁড়াচ্ছে ঠিক এইরকম: কামাল আমাকে এবং আমার কয়েক বন্ধুকে তার 32 নম্বর বাড়িতে নিয়ে গিয়েছিলেন গালগল্প করার জন্য, বা যেটাকে বাংলায় আমরা বলি আড্ডা। তখন হঠাৎ কামালের মনে হলো তার বাবার সঙ্গে আমাদের পরিচয় করে দেওয়ার কথা। He was in another part of the house with other people, probably discussing election strategy, but he had time to greet us. এখানে প্রবাবল অ্যাডজেক্টিভ, প্রবাবলি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সম্ভবত। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো পারহ্যাপস, পসিবলি, লাইকলি, মেবি, পারসনস, ইমাজিনেবলি, ডাউটফুলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে কি বলবো? সম্ভবত না হয়ে বলবো নিশ্চিতভাবে, এরকম কোনো কিছু। তার মানে আমরা প্রবাবলির অ্যান্টোনিম হিসেবে বলবো সার্টেনলি, ডেফিনেটলি, অ্যাবসলিউটলি, আনডিনায়াবলি, শিওরলি, আনডাউটেডলি ইত্যাদি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সেন্টেন্সটির অর্থ কেমন? হি ওয়াজ ইন আনাদার পার্ট অফ দ্য হাউস, তিনি ছিলেন, তিনি বলতে এখানে বঙ্গবন্ধুকে বোঝাচ্ছে, তিনি ছিলেন বাড়িটির অন্য একটি অংশে, উইথ আদার পিপল, অন্য লোকদের সাথে, প্রবাবলি ডিসকাসিং ইলেকশন স্ট্র্যাটেজি, সম্ভবত নির্বাচনের বিভিন্ন পন্থা এবং কৌশল নিয়ে আলোচনা করছিলেন। বাট হি হ্যাড টাইম টু গ্রিট আস, কিন্তু তার সময় ছিল আমাদেরকে অভ্যর্থনা জানানোর। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: তিনি বাড়ির অন্য অংশে অন্য লোকদের সাথে ছিলেন, সম্ভবত নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করছিলেন, তবে তিনি আমাদের অভ্যর্থনা জানানোর জন্য সময় বের করে নিয়েছিলেন। I remember him waving affectionately, warmth for Kamal's friends written all over his smiling face. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ওয়েভ, ভার্ব থেকে আইএনজি করা হয়েছে ওয়েভিং। ওয়েভ হচ্ছে হাত নাড়ানো বা ইশারা, ইঙ্গিত দেয়া ইত্যাদি। আর এখানে যে অ্যাডভার্বটি রয়েছে অ্যাফেকশনেটলি, এর মানে হচ্ছে স্নেহের সাথে। তাহলে এই অ্যাফেকশনেটলি অর্থাৎ স্নেহের সাথে অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো ওয়ার্মলি, লাভিংলি, কাইন্ডলি, টেন্ডারলি, কর্ডিয়ালি, জেনুইনলি, অ্যামিয়েবলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো
অ্যাপাথেটিক্যালি, ইনডিফারেন্টলি, কোল্ডলি, রুডলি, হার্শলি ইত্যাদি। আর ওয়ার্ম হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্মথ হচ্ছে নাউন, উষ্ণতা, আর ওয়ার্ম হচ্ছে উষ্ণ। তাহলে দেখি আমরা সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আই রিমেম্বার হিম ওয়েভিং অ্যাফেকশনেটলি, আমি তাকে স্নেহের সাথে হাত নাড়ানোর কথা স্মরণ করছি। ওয়ার্মথ ফর কামালস ফ্রেন্ডস রিটেন অল ওভার হিজ স্মাইলিং ফেস, তার ছিল উষ্ণতা, যেটার ছাপ ছিল তার সারা হাসি মাখা মুখে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। আমি স্মরণ করি আমাদেরকে তার হাত নেড়ে স্নেহের সাথে অভ্যর্থনাকে এবং তার হাসিমাখা মুখমণ্ডলকে, যেখানে কামালের বন্ধুদের জন্য তার উষ্ণ আন্তরিকতার ছাপ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমরা বাকি অংশটুকু পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে আসবো, সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।